সবাইকে স্বাগত পঞ্চগড় ভ্রমণের দ্বিতীয় পর্বে। আর এই ভিডিওতে আমরা ঘুরে দেখব তেতুলিয়ার ডাকবাংলো এবং ডাকবাংলোর সামনে থাকা মহানন্দা নদী থেকে পাথর উত্তোলন। এছাড়াও দেখব বাংলাবান্ধা ও তার আশেপাশের কিছু জায়গা। তো আর বেশি কথা না বলি, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তেতুলিয়া থেকে বাংলাবান্ধা যেতে বাঁদিকে পড়বে ডাকবাংলো। আমরা এখন ডাকবাংলোর যে মেইন গেট তার ঠিক সামনে যে রাস্তা দেখছেন এটা গিয়েছে তেতুলিয়ার দিকে, আর এই রাস্তাটি গিয়েছে বাংলাবান্ধার দিকে। আর হ্যাঁ, তেতুলিয়া পিকনিক কর্নার বা ডাকবাংলো যাই বলুন না কেন, এখানে প্রবেশের জন্য টিকিট কাটতে হবে। এই টিকিট মূল্য প্রতিজনের জন্য 10 টাকা করে। তো সকল ফর্মালিটি শেষ করে আমরা এখন হাঁটা শুরু করেছি ডাকবাংলোর দিকে। মাত্র স্ক্রিনে যাকে দেখলেন সে আমাদের আরেক সফর সঙ্গী সুব্রত। তবে সুব্রত নামের থেকে সে বেশি পরিচিত আমাদের কাছে পচা নামে। আর এই পচা নামটা আমাদের মাঝে বেশ ভালোভাবে প্রতিষ্ঠিত, তাই সামনে হয়তো আরও কিছু জায়গায় এই নামটা আসতে পারে। তেতুলিয়া ডাকবাংলোর ইতিহাস এবং ঐতিহ্য অনেক পুরনো। জানা যায় এই ডাকবাংলোটি নির্মাণ করেছিলেন সেই সময়ের কুচবিহারের রাজা। ডাকবাংলোর পাশেই বয়ে গেছে মহানন্দা নদী, যার এক পাশে বাংলাদেশ, অন্য পাশে ভারত। এই হাসিটার একটা কারণ আছে, কারণটা একটু পরে বলি। তার আগে অ্যালেক্সের একটু ব্লগিং দেখি আমরা। অবশ্যই আগে থেকে সেটা বলে আসতে হবে না, সেটা কিন্তু আমরা আপনারা ডাকবাংলোর পরিবেশটা দেখতে থাকুন, আমি ততক্ষণে হাসির কারণটা ব্যাখ্যা করি। আসলে আমাদের ডাকবাংলোতেই থাকার কথা ছিল, আমরা সেভাবেই প্রিপারেশন নিয়ে আসি। তবে আমরা শেষ মুহূর্তে জানতে পারি আমাদের ডাকবাংলোতে থাকাটা হচ্ছে না। আর কারণটাও যথেষ্ট যৌক্তিক। সেনাবাহিনীর একটি সাইক্লিং অর্থাৎ বাইসাইকেল চালিয়ে তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত যাওয়ার একটা প্রোগ্রাম থাকায় বিজিবি চিফ সহ সরকারি আরও উচ্চপদস্থ কর্মকর্তারা ডাকবাংলোতে ছিলেন। আর এজন্যই শেষ মুহূর্তে আমাদের ডাকবাংলোতে থাকাটা হয় না। তবে আপনাদের বলতে চাই, যারা সরকারি রেফারেন্স নিয়ে ডাকবাংলোতে থাকতে চান তারা শুক্রবার এবং শনিবার বাদে থাকার ডেট করবেন। আর এখানে থাকতে হলে তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার অথবা পঞ্চগড়ের জেলা প্রশাসকের কাছ থেকে অনুমতি নিয়ে তবেই থাকতে পারবেন। থাকার জন্য ভাড়া পড়বে সরকারি কর্মকর্তা হলে 250 টাকা আর সাধারণের জন্য 700 টাকা। এখানে খাওয়ার তেমন ব্যবস্থা না থাকলেও কেয়ারটেকারকে বলে ব্যবস্থা করা সম্ভব। এছাড়াও কেয়ারটেকারের নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। আরও কিছু জানার থাকলে আপনারা কথা বলে নিতে পারেন। আরেকটি বিষয়, এখানে হয়তো অনুমতি নিয়ে নিজস্ব তাঁবুতে থাকা যায়, কারণ আমরা দেখেছিলাম অনেককেই টেন্টে থাকতে। ডাকবাংলোর ছাদ এমনকি বারান্দা থেকেও কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ পাওয়া যায়। বুঝতেই পারছেন, ছাদে দাঁড়িয়ে অথবা বারান্দায় বসে আপনি যখন কাঞ্চনজঙ্ঘা দেখবেন তখন সেই অনুভূতিটা কি হতে পারে। যদিও অনুভূতিটা কেমন হতে পারে তার সাক্ষী আমরা হতে পারিনি, তবে কিছুটা অনুভব করতে পারছি। আপাতত না হয় অনুভবটাই থাক, অনুভূতিটা কেমন হতে পারে তা পরবর্তীর জন্য তোলা থাকলো। এটা ডাকবাংলোর মাঝে থাকা একটা ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে ডাকবাংলোর একটা ফুল ভিউ পাবেন। তবে টাওয়ারটি খুব বেশি কার্যকর বলে মনে হয়নি আমাদের কাছে। এই টাওয়ারটির উচ্চতাই আরও একটু বেশি হলে পারফেক্ট হতো। ডাকবাংলোর ভেতর থেকে বের হয়ে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের পাশেই এই দোকান পেয়ে যাবেন। এখানে চা কফি ছাড়াও অনেক টাইপের শুকনো খাবার পাবেন, যার সব কিছুই মোটামুটি রেগুলার প্রাইজে পাওয়া যায়। সামনের ডান দিকের অংশটি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, তবে আমরা সেদিকে যাব না, কারণ গত ভিডিওতে এই জায়গাগুলো দেখানো হয়েছে। আমরা সরাসরি চলে যাব নদীর দিকে।
কামরুল নামার চেষ্টা করতেছি। কামরুল নামার চেষ্টা করতেছি। কামরুল তুমি ওখানে কেন? তুমি কইছিলা ওখানে বসেছিলাম। নাই বড় নাম নামো। জুতো আছে না? আরে নামো। ওই নিচে যাবো তাই না? হ্যাঁ হ্যাঁ এই যে নামতে পারবো? পারবা, আসো। এখন আমরা প্রায় শুকিয়ে থাকা মহানন্দার বুকে হাঁটার জন্য নিচে নামব। তবে সবাই না। পচা, অ্যালেক্স এবং আকাশ এই তিনজন সিদ্ধান্ত নেয় তারা নামবে না। আসলে গত রাত জার্নি করে এসে কোনো প্রকার রেস্ট নেওয়া ছাড়াই আমরা ঘুরে বেড়াচ্ছি। নিচে নামার মতো এনার্জি সেই অর্থে কারো ছিল না। তবুও বাস্তবে আমাদের চোখটা ছোট ছিল, কিন্তু মনটা অনেক বড় ছিল। তাই শারীরিক শক্তি ছাড়াই শুধুমাত্র মানসিক শক্তির দ্বারা আমরা নিচে নামি। তবে নিচে নেমে আমরা সবাই খুব মজা করেছিলাম। নদীর যে পানি এটা খুবই স্বচ্ছ, আর পানির নিচে বালি। পানি খুব একটা বেশি থাকে না এই নদীতে। পানি বেশি থাকলে স্থানীয় যারা পাথর তুলছে তাদেরও সমস্যা হয়। বুঝতেই পারছেন যে পদ্ধতিতে এখানে পাথর তোলা হয়, পানি বেশি থাকলে এটা সম্ভব না। আপনাদের কি ব্যবসা এটাই নাকি মোটামুটি? এই পাথর আর বালু টালু তো না নাকি? না, বালু কি বিক্রি হয় না? বালু বিক্রি হয়, বালু হয় না। আপনার নাম কি কাকু? আমার নাম শহীদ। পেশা এটাই, পাথরের কাজ। সামনে যে জিনিসটা দেখছেন এটার নাম সঠিক আমার জানা নাই, তবে নদী থেকে যে পাথর তোলা হয় সেগুলো এখানে জমা করা হয়। পরবর্তীতে এটা নদীর তীরে নিয়ে আসা হয় এবং নদীর তীর থেকে এই পদ্ধতির মাধ্যমে উপরে তোলা হয়। এটা মোটামুটি পাথর তোলার একটা প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়াটা টোটালি সনাতনী একটা প্রক্রিয়া। আর এই পাথর উত্তোলনের কাজটি তারা বংশানুক্রমে করে আসছে। Y ahora en mi corazón tú estás y ya no quiero a nadie más. Contigo bien quiero pasarla, mamacita vámonos de fiesta. Y ahora en mi corazón tú estás y ya no quiero a nadie más. Contigo bien quiero pasarla, mamacita vámonos de fiesta. Desde que te vi buscaba aún así. Desde que te vi buscaba aún así y por fin te conseguí. নদীতে বেশ কিছু সময় কাটিয়ে আমরা উঠে আসি ডাকবাংলোর দিকে। এবারে আমাদের গন্তব্য তেঁতুলিয়া বাজার, কারণ আমরা অনেক ক্লান্ত আর এখনও পর্যন্ত আমাদের সকালের নাস্তা হয় নাই। শুধুমাত্র ডাকবাংলোর সেই দোকান থেকে আমরা কফি খেয়েছিলাম। এখন আমরা সরাসরি তেঁতুলিয়া বাজারে যেয়ে নাস্তা করে তারপর থাকার ব্যবস্থা করব। আমরা এসে পড়েছি তেঁতুলিয়া বাজারে। এটা তেঁতুল গাছ, আর এই তেঁতুল গাছের সাথে তেঁতুলিয়া এই জায়গাটার খুব সম্ভবত একটা সম্পর্ক রয়েছে, যার ইতিহাস আমার জানা নাই। আপনাদের কারো জানা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, তাহলে বিষয়টা অনেকেরই জানা হয়ে যাবে। যাই হোক, এই বাংলা হোটেলে আমরা নাস্তা করেছিলাম, তবে ভিডিও করার মতো ইচ্ছে বা শক্তি কোনোটাই ছিল না। আমরা নাস্তা করেছিলাম খিচুড়ি এবং ডিম ভাজা। দাম ছিল খিচুড়ির 30 টাকা প্লেট আর ডিম 15 টাকা। খাবারের মান মোটামুটি ভালো ছিল।
থাকার ব্যবস্থা করে কিছু সময় রেস্ট নিয়ে আমরা এখন ওয়েট করছি ভ্যান বা অটোর জন্য। উদ্দেশ্য বাংলাবান্ধা যাওয়া। আমরা উঠে পড়েছি অটোতে। তেঁতুলিয়া থেকে বাংলাবান্ধার দূরত্ব প্রায় 17 কিলোমিটার। ভাড়া প্রতিজনের জন্য 25 টাকা করে। তেঁতুলিয়া থেকে বাংলাবান্ধার দিকে আপনি যত ভেতরে ঢুকবেন দুইটা জিনিস বেশি চোখে পড়বে। প্রথম যে জিনিসটা চোখে পড়বে তা হলো পাথর, আর সেকেন্ড বর্ডার। রাস্তার যেদিকেই তাকাবেন পাথর আর বর্ডার এরিয়া চোখে পড়বে। এমনকি আবহাওয়া ভালো থাকলে তেঁতুলিয়া বাংলাবান্ধা এই সড়ক থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবেই দেখা যায়। বাংলাবান্ধা যেহেতু স্থলবন্দর, তাই ইন্ডিয়া থেকে অনেক ট্রাক বাংলাদেশে আসে এবং বাংলাদেশ থেকেও অনেক ট্রাক ইন্ডিয়াতে প্রবেশ করে। আর ইন্ডিয়া থেকে যে ট্রাকগুলো আসে তার ম্যাক্সিমামই পাথর নিয়ে আসে, তবে সেই পাথরগুলো থাকে অনেক বড় বড়। পরবর্তীতে সেই পাথরগুলোকেই এই রাস্তার দুই পাশে ভেঙে ছোট করা হয়। আমরা সকালের নাস্তা করেছি প্রায় 12টার দিকে। বাংলাবান্ধা এসে আমরা প্রথমেই সিদ্ধান্ত নিই দুপুরের খাওয়াটা আমরা বাংলাবান্ধাতেই সেরে নেব। তবে খুব বেশি দেরি করলে আপনি সকল টাইপের খাবার পাবেন না, অর্থাৎ শেষ হয়ে যাবে। আমাদের ক্ষেত্রেও এমনই হয়েছিল। তবে সীমান্ত হোটেল নামের এই হোটেলে আমরা 9 জনের খাবার পেয়েছিলাম। আর দূরে যে কারেন্টের পোল দেখা যাচ্ছে সেটা ইন্ডিয়ার মধ্যে, অর্থাৎ খেতে বসেও সেই বর্ডার। আমাদের খাবার ছিল ভাত, ডাল এবং দেশি মুরগির মাংস। দাম নিয়েছিল ভাত 15 টাকা প্লেট, ডাল ফ্রি এবং মুরগি 80 টাকা। তবে খাবারটা আমাদের সবার কাছেই ভালো লেগেছিল। খাওয়া শেষেই আমরা রওনা হই শতবর্ষী বটগাছ দেখার জন্য। তবে পঞ্চগড় বা তেঁতুলিয়া এসে এই প্রথম এমন খারাপ রাস্তার দেখা পেলাম। এর কারণ পাথর বোঝাই ট্রাক্টরগুলো। এটাই শতবর্ষী বটগাছ। বটগাছটার সঠিক তথ্য আমাদের কারোরই জানা নেই। এখানে এসে বটগাছ, মহানন্দা নদী আর নদী পার হলেই ভারত, এটাই ভিউ। তো আমি বলবো শতবর্ষী বটগাছ দেখার জন্য এদিকে আসার কোনো দরকার নেই। বিশেষ করে রাস্তা যদি এমন থাকে তাহলে তো আরও দরকার নেই। যাই হোক, আমরা এখন যাচ্ছি বাংলাবান্ধার দিকে। বাংলাবান্ধা বাংলাদেশের সর্ব উত্তরের ইউনিয়ন এবং বাংলাদেশের সর্ব উত্তরের স্থলবন্দরও এটি। বাংলাবান্ধা থেকে ভারতের শিলিগুড়ি শহরের দূরত্ব মাত্র 7 কিলোমিটার এবং দার্জিলিং 65 কিলোমিটার। এছাড়াও বাংলাবান্ধা স্থলবন্দর থেকে নেপালের দূরত্ব 61 কিলোমিটার, ভুটান 68 কিলোমিটার এবং চীন সীমান্ত 200 কিলোমিটার দূরে অবস্থিত। বুঝতেই পারছেন ভৌগোলিক দিক থেকে বাংলাবান্ধা স্থলবন্দর সামনের দিনগুলোতে কতটা গুরুত্বপূর্ণ। 22 জানুয়ারি 2011-তে ভারতের সাথে চালু হওয়া দ্বিপাক্ষিক বাণিজ্যের আওতায় ভারত থেকে শুধুমাত্র বোল্ডার পাথর আমদানি শুরু হয়। পক্ষান্তরে এই বন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতে টাঙ্গাইলের শাড়ি, ফার্নিচার, চানাচুর সহ বেশ কিছু পণ্য রপ্তানি হয়েছে। বন্দর নিয়ে অনেক কথা হলো, কিন্তু আমাদের যে কারণে ডাকবাংলোতে থাকা হয় নাই, ঠিক একই কারণে আমরা এখন জিরো পয়েন্টে বা পতাকা নামানোর যে প্যারেড হয় সেখানে যেতে পারছি না। বিজিবি চিফ সম্ভবত এই জায়গা পরিদর্শনে আসছেন, আর এখান থেকেই প্রোগ্রামটি শুরু হবে। তার প্রোটোকলের জন্য ভেতরে প্রবেশের অনুমতি কিছুটা সময়ের জন্য আপাতত বন্ধ আছে। আপাতত আমরা বাংলাবান্ধার আশেপাশের কিছু অংশ দেখে নেই, পরবর্তীতে আমরা ভেতরের দিকে যাব। সামনে যে প্লাটটি দেখছেন এটাই দুই দেশের সীমানা, আর যে ফুটেজটি আপনারা দেখছেন এটা ইন্ডিয়ার সীমানায় দাঁড়িয়েই নেওয়া। সামনের পুরো অংশটাই ইন্ডিয়া, আর দূরে কাঁটাতারে বেড়া দেওয়া আছে। বাংলাবান্ধা মেন রোডের পাশেই এই জায়গাটি।
বাংলা বান্ধায় পতাকা নামানোর সময় দুই দেশের যে প্যারেড অনুষ্ঠিত হয় তা আপাতত করোনার জন্য বন্ধ আছে। তবে ছোট পরিসরে হলেও পতাকা নামানোর একটা প্রোগ্রাম হয় যা বিএসএফ এবং বিজিবি করে থাকে। দূর থেকে হলেও আপনারা এখন সেটাই দেখতে পাচ্ছেন। অবশেষে আমরা ভেতরে প্রবেশের অনুমতি পেয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে সাইক্লিং প্রোগ্রামটির জন্য বিশেষ আয়োজন করা হচ্ছে। বাংলা বান্ধাতেও আজ যথেষ্ট পর্যটক, আর শুক্রবার থাকায় এই সংখ্যাটা মনে হচ্ছে আরও বেশি। এটাই সেই জিরো পয়েন্ট। এই স্থানে মহানন্দা নদীর তীর এবং ভারতের সীমান্ত সংলগ্ন প্রায় 10 একর জমিতে 1997 সালে নির্মিত হয় বাংলাবান্ধা স্থলবন্দর। সামনে যে পতাকা স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এরপর থেকেই ইন্ডিয়া, আর দূরে একটি গেট আছে যা তাদের জাতীয় পতাকায় যেমন কালার থাকে ঠিক তেমন করেই কালার করা। শুধু তাই না, সামনে থেকে 3 জন বিএসএফও আসছে। যাই হোক, এখানে আর খুব বেশি সময় থাকা যাবে বলে মনে হচ্ছে না। ভিডিওতেও আর বেশি সময় থাকবো না। দেখা হচ্ছে পঞ্চগড় ভ্রমণের আগামী পর্বে। আগামী ভিডিওতে আমরা দেখব পঞ্চগড়ের অন্যতম একটা ডেস্টিনেশন কাজী অ্যান্ড কাজী টি এস্টেট এবং আনন্দধারা। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। Mamacita, vámonos de fiesta.